বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দশম অধ্যায় থেকে সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করি তোমরা আজকে আমার ক্লাসের সাথে আসো। একটু মনোযোগ সহকারে যদি তোমরা শোনার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, তাহলে কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমি আশা করি। তো আজকে শুরু করতে যাচ্ছি 1857 সালের সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামও বলা হয়। অর্থাৎ এদেশে ব্রিটিশ আগমনের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার পর থেকে এদেশের সাধারণ মানুষের উপরে, রাজন্যবর্গের উপরে বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করে এবং এক পর্যায়ে তারা এদেশের শাসন ক্ষমতাও দখল করে। ফলে এদেশের মানুষের মধ্যে এক ধরনের বিদ্রোহ দেখা দেয় এবং তাদের অনাচার অত্যাচারের বিপক্ষে যে সশস্ত্র প্রতিরোধ বা প্রতিবাদ, এইটির প্রথম বহিঃপ্রকাশ হলো সিপাহী বিদ্রোহ 1857 সালের। তো আমরা ধারাবাহিকভাবে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। আসলে বাঙালিরা কখনোই এই বিদেশি ব্রিটিশদের শাসন মেনে নিতে পারে নাই। ফলে পলাশীর যুদ্ধের পরে এদেশের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এই বিদ্রোহের সাথে একাত্মতা ঘোষণা করে এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, এমনকি যারা পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত ছিল, এই শিক্ষিত তরুণরাও এই আন্দোলনে শরিক হয়েছিল। এবং এইখানে যে অর্থনৈতিক শোষণ, শাসন, সামাজিক হেয় প্রতিপন্ন করা, রাজনৈতিক শোষণ, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি ব্রিটিশদের যে বৈষম্যমূলক আচরণ, এইটার বহিঃপ্রকাশ ছিল সিপাহী বিদ্রোহ। 1857 সালে পলাশী যুদ্ধের 100 বছর পরে গিয়ে এদেশের সৈনিকরা সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে এবং তার সাথে একাত্মতা ঘোষণা করেছিল এদেশের রাজন্যবর্গ। তো এই রাজন্যবর্গ, সাধারণ মানুষ, কৃষক, বিশেষ করে সিপাহীরা সর্বপ্রথম ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলে এই অঞ্চলের বিদ্রোহীরা স্বাধীনতা করে এবং এই স্বাধীনতার নাম হলো সিপাহী বিদ্রোহ। তো আমরা এখন আলোচনা করব এই সিপাহী বিদ্রোহের পেছনেও বেশ কিছু, সেটা হলো যে রাজনৈতিকভাবেও রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক এবং ধর্মীয় কারণ, সামরিক কারণ এবং অন্যান্য কিছু বিষয় ছিল। সব কিছু মিলেই এই 1857 সালের সিপাহী বিদ্রোহ। পলাশীর যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা রাজ্য বিস্তার করতে শুরু করে। তো এই রাজ্য বিস্তার শুধু রাজ্য বিস্তারই না, তারা নতুন নতুন জায়গা দখল করে নিতে থাকে। এতে ভারতবর্ষের যে রাজন্যবর্গ ছিল, রাজারা ছিল, এদের মধ্যে একটা ভয়, একটা ক্ষোভ, একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা যে নতুন নতুন জায়গা দখল করছে, এটার একটা প্রতিক্রিয়া ছিল। সাথে সাথে ডালহৌসি উনি সত্যবিলোপ একটা নীতি প্রণয়ন করেন।
এই সত্য বিলোপ নীতি অনুযায়ী ঝাঁসি, উদয়পুর, এরপরে বাংলা, বিহার, এই সমস্ত জায়গাগুলোতে তাদের আধিপত্য বিস্তার করতে থাকে এবং তারা এই জায়গাগুলো দখল করে নেয়। যখন এই জায়গাগুলো দখল করে নিল, পাশাপাশি ওই যে সত্যবিলোপ নীতি, এই সত্যবিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্ররা উত্তরাধিকার সূত্রে তাদের পিতার কাছ থেকে কোনো সম্পত্তি পাবে না। তো এইভাবে করে বিভিন্ন জায়গার উপরে তারা এই আধিপত্যগুলো বিস্তার করলো। করার পরে অযোধ্যা, এদেশের রাজাদের দ্বারা অযোধ্যা কুশাসন প্রবর্তন করেছে। এদেশের রাজারা নাকি অযোধ্যা এই কথাটা বলে ওই যে ঝাঁসি, নাগপুর, সম্বল, তারপরে আরও অন্যান্য যে জায়গাগুলো দখল করেছিল তার সাথে অযোধ্যাটাকেও ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেন। এই অবস্থার প্রেক্ষিতে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা তাদের মধ্যে খুব বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এরপরে অর্থনৈতিক একটা বিষয় ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তাদের ক্ষমতা, তাদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত করেছে, তো এই ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার কারণে তারা শুরু করেছিল অর্থনৈতিক শোষণ এবং অর্থনৈতিক বঞ্চনা। তো তারা তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার পরপরই এদেশের যে শিল্প ছিল, এই শিল্প প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেছিল। তো শুধু শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করেই তারা ক্ষান্ত ছিল না, এদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য তারা কি করেছিল, কৃষকদের উপরে অতিরিক্ত করের বোঝা চাপিয়েছিল এবং জমি বন্দোবস্তর নামে তারা অতিরিক্ত যে কর আরোপ করেছিল এবং অতিরিক্ত মুনাফার করার জন্য তারা এই ঘটনাগুলো যখন ঘটাচ্ছিল, তখন এদেশের যারা রাজন্যবর্গ ছিল, যারা রাজা ছিল, তারাও সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে নাজেহাল হতে থাকে এবং তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং এদেশের যে সাধারণ কৃষক ছিল তারা দায়ে জর্জরিত হতে থাকলো। তাদের এই সাধারণ কৃষকের যে অর্থনৈতিক মেরুদণ্ড ছিল, এই অর্থনৈতিক মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো। এইভাবে করে দেখা গেল যে তারা কি করতে থাকলো, কৃষকদের উপরে অতিরিক্ত করের বোঝা চাপাতে থাকলো। যখন এই অতিরিক্ত করের বোঝাতে মানুষ জর্জরিত, তখন তারা কী করলো, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকলো এবং এই যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, এই বিষয়গুলো সেখানে জোরালো ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সামাজিক এবং একটা বিষয় ছিল, অর্থাৎ চলমান সামাজিক যে রীতিনীতি ছিল এদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে চলমান যে সমাজ, কোনো ক্ষেত্রে ব্রিটিশরা সেগুলোতে সংশোধনী আনে, অর্থাৎ সেগুলোর সংস্কার সাধন করেন। আপাত দৃষ্টিতে কিছু ভালোর দিক থাকলেও যারা এদেশের মুসলিম এবং হিন্দু, তারা তাদের এই সংস্কারটাকে মনে প্রাণে মেনে নিতে পারেননি। যেমন এদেশে তাদের সংস্কারের ফলে হিন্দুদের মধ্যে যে সতীদাহ প্রথা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেল। এরপরে বিধবাদের বিয়ের প্রচলন ছিল না, তারা বিধবাদের বিয়ের প্রচলন করলো। এরপরে মুসলমানদের যেটা ধর্মীয় আঘাত সেটা হলো যে খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারে আত্মনিয়োগ করলো। এই যে রীতিনীতি ছিল, ধর্মীয় এবং সামাজিক যে রীতিনীতিগুলো ছিল, সংস্কারের নামে সংস্কার করার অজুহাতে তারা এই বিষয়গুলোতে আঘাত করে। এই আঘাতের কারণে এদেশের মুসলিম এবং হিন্দু সম্প্রদায় ব্রিটিশদেরকে কোনোভাবেই পারে নাই। ফলে তাদের মধ্যে এক ধরনের প্রতিবাদী মনোভাব জেগে ওঠে। আরেকটা বিষয় ছিল সামরিক, অর্থাৎ সামরিক ক্ষেত্রে বিশাল একটা বৈষম্য ছিল। সেটা হলো যে সামরিক ক্ষেত্রে ব্রিটিশ সৈন্য এবং ভারতীয় সৈন্যদের মধ্যে তাদের সুযোগ সুবিধা, তাদের পদোন্নতি, তাদের বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল। অর্থাৎ ভারতীয় সৈনিকদের মেধা, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পদোন্নতি পেত না এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেত না।
অন্যদিকে ব্রিটিশ কর্মকর্তা যারা ছিল তারা সবসময় করে রাখার জন্য তাদেরকে একটা প্রেসারে রাখার চেষ্টা করত, ফলে সৈনিকদের মধ্যেও একটা অসন্তোষ বিরাজ করছিল। আরেকটা কারণ ছিল, সেটা হলো যে ভারতীয় সৈনিকদের জন্য নতুন একটা যুদ্ধাস্ত্র তৈরি করা হয় যার নাম এনফিল্ড রাইফেল। কথিত আছে এই এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ব্যবহার করা হতো, এই কার্তুজটা নাকি চর্বির সমন্বয়ে তৈরি করা হতো। তো কার্তুজটা বন্দুকে ঢোকানোর আগে তার পিনটা দাঁত দিয়ে খুলতে হতো। তো যখন দাঁত দিয়ে এই পিনটা খোলা হতো, যেহেতু সেখানে বলা হচ্ছে শূকর এবং গরুর চর্বি আছে, তো মুসলমানদের জন্য শূকর মুখে নেওয়া অবৈধ, হারাম, এটা তারা করতে পারবে না, ধর্মীয় খেলাফ এখানে চলে আসে। অপরদিকে যারা হিন্দু, গরুর বিষয়টা তাদের কাছে পবিত্র, তারা এই গরুর চর্বি মুখে নিলে তাদের ধর্মীয় ক্ষতিসাধন হবে। তো এই বিষয়গুলো তাদের মধ্যে একটা ক্ষোভের তৈরি করে। পাশাপাশি অনেক হিন্দুর মধ্যে এই ধরনের একটা বদ্ধমূল ধারণা ছিল যে কালো পানি পাড়ি দিয়ে কোথাও গেলে তাদের ধর্মের ব্যাঘাত ঘটে। অনেক সময় তাদেরকে নির্দেশনা দেওয়া হতো সমুদ্র পার হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, এই আঘাত হানার কারণেই তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। ফলবর্তীতে এই রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, তারপরে অর্থনৈতিক, তারপর এই যে একটা অস্ত্র তৈরি করা, এই পুরো বিষয়গুলোই এই 1757 সালের সিপাহী বিপ্লবের একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। এবং এই ফলশ্রুতিতেই 1857 সালে ব্যারাকপুরের, কলকাতার সন্নিকটেই ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী বন্দুকের গুলি ছুড়ে এই যুদ্ধের সূচনা করেছিল। তো মঙ্গল পাণ্ডে এই যুদ্ধের সূচনা করলেও তার সাথে বিভিন্ন শ্রেণী পেশার লোক এই যুদ্ধে যোগ দিয়েছিল। তো আমরা একটু লিখে দেখাই, তাহলে মনে রাখার জন্য সুবিধা হবে। এই সিপাহী বিদ্রোহের পটভূমি তৈরি করার জন্য যে বিষয়গুলো কাজ করেছিল। রাজনৈতিক, অর্থনৈতিক, তারপরে সামাজিক, ধর্মীয়, এরপরে যুদ্ধাস্ত্র তৈরি। রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছিল যেখানে ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করে বা ব্রিটিশরা নতুন নতুন রাজ্য দখল করে নিয়ে এইখানে রাজনৈতিক একটা অস্থিরতা, মাথা ব্যথার একটা কারণ ছিল, ভয়ের কারণ ছিল, শঙ্কার কারণ ছিল। তো রাজনৈতিকভাবে তারা যখন আমাদের দেশের বা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানীয় রাজ্য দখল করতে থাকে, তখন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দেয়। অর্থনৈতিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত করতে থাকে, আমাদের এদেশের শিল্প ধ্বংস করে তারা নিজেদের স্বার্থে আমাদের শিল্পগুলো ধ্বংস করেছিল। এবং তাদের পণ্য মার্কেটিং করার সুবাদে বা তাদের পণ্য মার্কেটিং করবে এই সুবাদে তারা কি করেছিল, আমাদের পণ্য উৎপাদনের যে শিল্প কারখানাগুলো ছিল সেগুলো ধ্বংস করেছিল। এবং আমাদের অর্থনীতি ধ্বংস করার জন্য প্রথমেই তারা শিল্প ধ্বংস করে, পরবর্তীতে কৃষকদের যে বিষয়টা ছিল, অর্থনৈতিক যে বিষয়ের সাথে কৃষি জড়িত ছিল, সেখানে কৃষির যে ভূমিকর, এই ভূমিকর বৃদ্ধি করেছিল। জমিদাররা তাদের উপরে অত্যাচার করত, কর আদায়কারী যারা কর্মচারী ছিল তারা কৃষকদের নিপীড়ন করত। এইভাবে দেখা যায় যে মহাজনদের কাছে এদেশের যারা দরিদ্র কৃষক ছিল ঋণের দায়ে জর্জরিত হয়ে গেল। ফলে এই ধরনের একটা
পরিবেশ তৈরি হয়েছিল। সামাজিকভাবে আমাদের এদেশের মানুষরা যে রীতিনীতিতে বিশ্বাসী ছিল, সেই সামাজিক নিয়ম কানুনগুলো তারা ভেঙে তাদের মতো করে তৈরি করার চিন্তা করার কারণে এখানে সামাজিকভাবে একটা ক্ষোভ তৈরি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে এদেশের মানুষ তাদের ধর্মীয় অনুভূতি থেকে ব্রিটিশ বিরোধীর মনোভাব পোষণ করতে থাকে। যুদ্ধাস্ত্র অর্থাৎ ওই যে এনফিল্ড রাইফেলটা তৈরি করেছিল, এটা দিয়ে তারা আসলে যুদ্ধ করত। পক্ষান্তরে ব্রিটিশ সৈন্য যারা ছিল তারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করত, কিন্তু এদেশের যারা সৈনিক ছিল, ভারতীয় যারা সৈনিক ছিল, তারা কি করত, এই এনফিল্ড রাইফেল দিয়ে যুদ্ধ করতে হতো। সব কিছু মিলাই এই অবস্থার প্রেক্ষিতে মঙ্গল পাণ্ডে বন্দুকের গুলি ছুড়ে ব্র্যাক করে এই যুদ্ধের সূচনা করেছিল। এইবার আমরা আসি এখানে মঙ্গল পাণ্ডে যে যুদ্ধটা ঘোষণা করেছিল, তারা সর্বপ্রথম দিল্লি দখল করে নেয়। বিদ্রোহীরা দিল্লি দখল করে নেয়। যখন দিল্লি দখল করে নিল, তখন বাহাদুর শাহ, মুঘল সম্রাট বাহাদুর শাহকে তারা এদেশের বাদশাহ ঘোষণা করলো। বাহাদুর শাহকে দিল্লির বাদশাহ মনোনীত করে তার সাথে যোগ দিল নানা সাহেব, ঝাঁসির রানীবাই, এরপরে অযোধ্যার হজরত মহল মৌলানা আহমদুল্লাহ। এইভাবে এই লোকগুলো সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধটা স্থায়িত্ব ছিল প্রায় 1 বছর। এই 1 বছর স্থায়িত্ব যে যুদ্ধটা হয়েছিল, অর্থাৎ সিপাহী বিদ্রোহটা হয়েছিল, এইটা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যদিও এই যুদ্ধে এদেশের মানুষ পরাজিত হয়েছিল, যেমন রানীবাই এই যুদ্ধে নিহত হয়, নানা সাহেব অন্তর্ধান করেন, অনেক বিদ্রোহী এই যুদ্ধে নিহত হয়, শাহাদত বরণ করেন, এবং অনেককে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। আমাদের ঢাকাতে অবস্থিত যে বাহাদুর শাহ পার্ক, এই পার্কে অনেক বিদ্রোহীর লাশ ঝুলিয়ে রাখা হয়। এই ঝুলিয়ে রাখার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি করা, মানুষকে ভীতি সন্ত্রস্ত করা। এই বিভৎস একটা পরিবেশ তারা তৈরি করেছিল, যেন মানুষগুলো সেখান থেকে ভীত সন্ত্রস্ত হয় এবং পরবর্তীতে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করতে না পারে। এই মানসিকতা থেকেই বাহাদুর শাহ পার্কে এই বিদ্রোহীদেরকে ঝুলিয়ে রাখা হয়। তো যাই হোক, এই বিদ্রোহে তারা আপাত দৃষ্টিতে পরাজিত হলেও এই বিদ্রোহের বা এই স্বাধীনতা সংগ্রামের ফলাফল ছিল সুদূর প্রসারী। সিপাহী বিদ্রোহের যে ফলাফল বা গুরুত্ব, এটা ছিল সুদূর প্রসারী। কেন সুদূর প্রসারী? তাৎক্ষণিকভাবে একটা ফল ছিল। তাৎক্ষণিকভাবে যে ফলটা ছিল, সেই ফলটা কি? 1857 সালের 1 নভেম্বর 1857 সালে যে বিদ্রোহ 1858 সালের জুলাই মাসে শেষ হলো। 1858 সালের জুলাই মাসে এই বিদ্রোহ শেষ হওয়ার পরে রানী ভিক্টোরিয়া 1858 সালের 1 নভেম্বর ভারতবর্ষে আগমন করেন, এবং ভারতবর্ষে আগমন করার পরে সত্যবিলোপ যে নীতি ছিল, সত্যবিলোপ নীতি এবং তার সাথে যে নতুন নতুন আইন তৈরি করা হয়েছিল, এই আইনগুলো তিনি বাতিল করেছিলেন। পাশাপাশি ভারতীয় সৈনিকদের যে যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি তিনি প্রদান করেছিলেন। পাশাপাশি সামাজিক এবং ধর্মীয় যে স্বাধীনতা, এদেশের মানুষের যে ধর্মীয় অনুভূতি, এই অনুভূতিতে যেন আঘাত দেওয়া না হয়, এই ধরনের একটা নির্দেশনা তিনি প্রদান করেছিলেন। এই জন্য বলা হচ্ছে যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ অথবা ভারতবর্ষের প্রথম যে স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে তারা পরাজিত হয়েছে, কিন্তু এই বিদ্রোহের ফলে মানুষের মধ্যে যে স্বাধীনতা সংগ্রাম, মানুষের যে স্বকীয়তা, জাতীয়তাবোধ, এই বোধগুলো তাদের মধ্যে জাগ্রত হয় এবং মানুষ একত্রিত হতে, সুসংগঠিত হতে সাহস পেয়েছিল। পরবর্তীতে আমরা দেখি যে এই বিভিন্ন সময়ে বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম, সেটা 1857 সালের সংগ্রাম দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছে। ফলশ্রুতিতে 1947 সালে ব্রিটিশরা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এই যে বিভিন্ন পর্যায়ক্রমিক
যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, এই সংগ্রামের অনুপ্রেরণা ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। তো এই জন্য বলা হচ্ছে যে আপাত দৃষ্টিতে সিপাহী বিদ্রোহে তারা পরাজিত হলেও এটার ফলাফল ছিল সুদূর প্রসারী। আর তাৎক্ষণিক ফল যেটা আমি বললাম, মনে রাখতে হবে, তাৎক্ষণিক ফল হলো যে রানী ভিক্টোরিয়া 1857 সালের জুলাই মাসে, আমাদের 1858 সালের জুলাই মাসে এই সংগ্রামটা শেষ হয়। আর 1858 সালের নভেম্বর মাসে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষে আসেন এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে ওই যে সত্যবিলোপ যে নীতি, দত্তক পুত্রের যে বিষয়টা ছিল, এটা বাতিল করেন। পাশাপাশি কৃষকদের ক্ষতিগ্রস্ত করার জন্য যে নিয়মগুলো ছিল সেটা তিনি বাতিল করে দেন। পাশাপাশি ভারতীয় নাগরিকদের যোগ্যতা অনুযায়ী, সৈনিকদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি দেওয়া হবে। সাথে সাথে এদেশের মানুষ তাদের ধর্মীয় যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা ভোগ করবে। সব কিছু মিলাই দেখা যায় যে এই আন্দোলনের ফল ছিল সুদূর প্রসারী। তো আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তো আমরা এটাকে সিপাহী বিদ্রোহ বলতে পারি, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামও বলতে পারি। এরপরে আমরা আসি, এই অধ্যায়ে আরেকটা বিষয় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ছিল ব্রিটিশদের একটা রাজনৈতিক কূটকৌশল। মানে এদেশের মানুষের সুবিধার কথা বলা হলেও তার অন্তর্নিহিত কারণ ছিল তাদের সুবিধা। সেটি হলো বঙ্গভঙ্গ। 1905 সালের বঙ্গভঙ্গ। অর্থাৎ এই বঙ্গভঙ্গটা ছিল ব্রিটিশদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলার ইতিহাসে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। 1905 সালে বঙ্গভঙ্গ করলেও এইটার পরিকল্পনা চলতেছিল, চিন্তাভাবনা চলতেছিল 60-70 বছর আগে থেকে। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো বাংলাকে ভাগ করতে হবে। অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা, কলকাতা, এইগুলো বিশাল একটা অঞ্চল মিলে এটা ছিল বাংলা প্রেসিডেন্সি। 1903 সালে ফাইনালি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাটাকে ভাগ করা হবে। 1904 সালের এটা অনুমোদন লাভ করে ভারতের তদানীন্তন ভারতের সচিব কর্তৃক এটা অনুমোদিত হয় এবং 1505 খ্রিস্টাব্দে এটা কার্যকরী করা হয়। তো যখন এই বঙ্গভঙ্গ করা হলো, তখন এদেশের মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা বিভেদ তৈরি হয়। অর্থাৎ এই বঙ্গভঙ্গ দ্বারা মুসলমানদেরকে বোঝানো হলো যে মুসলমানরা অনেক লাভবান হবে। অর্থাৎ মুসলমানরা এই পরবর্তীতে যে পূর্ব পাকিস্তান হয়, এই পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান এইটুকু মিলে ঢাকাকে করা হয় বঙ্গভঙ্গের একটা রাজধানী, বঙ্গভঙ্গ পরবর্তী একটা রাজধানী, এবং কলকাতাকে একটা রাজধানী করা হয়। তা আপাত দৃষ্টিতে মুসলমানরা মনে করেছিল যে তারা অনেক সুযোগ সুবিধা লাভ করেছে, কিন্তু হিন্দুরা এই বিষয়টাকে মানতে পারছিল না। তো যখন এইটাকে কেন্দ্র করে, বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যখন উভয় সম্প্রদায়ের মধ্যে মনোমালিন্য তৈরি হয়, তখন অনেক রাজনৈতিক নেতারা উভয়ের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করেন। কখনো দেখা গেছে যে তারা কাছাকাছি চলে আসছে, কখনো দেখা গেল যে না, তারা আসলে কাছাকাছি আসতে পারছে না, তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছিল, এবং ঐক্য তৈরি হয়েছিল বিধায় 1947 সালে এদেশের মানুষ ব্রিটিশদের বিতাড়িত করে তাদের যে হারানো গৌরব, হারানো যে স্বাধীনতা, সেটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। তো এটা কেমন ছিল? এটাকে যখন ভাগ করা হলো, এই ভাগ করার পেছনে বেশ কিছু কারণ ছিল। একটা হলো অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, এরকম কিছু কারণ ছিল। তো প্রথমে তারা যে বিষয়টা উপস্থাপন করলো, লর্ড কার্জন এই বঙ্গভঙ্গ করেন। তো প্রথমেই
প্রশাসনিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। অর্থাৎ তারা বলতে চাচ্ছে, ব্রিটিশরা বলতে চাচ্ছে যে বঙ্গভঙ্গ করার পেছনে প্রথম যে কারণটা ছিল সেটা হলো প্রশাসনিক কারণ। অর্থাৎ এই বঙ্গের বা বাংলা প্রেসিডেন্টের সীমানাটা অনেক বড় এবং এটা ছিল কলকাতা কেন্দ্রিক। তো এখন কলকাতা কেন্দ্রিক যেহেতু, তো কলকাতা থেকে সমগ্র এলাকাটাকে সুন্দরভাবে শাসন করা সম্ভব না। যেহেতু সুন্দরভাবে শাসন করা সম্ভব না, তাহলে এইখানে যদি দুটাকে ভাগ করা হয় এলাকাটা ছোট হবে এবং দুইটা এলাকায় দুইটা প্রশাসক থাকবে। তো দুইটা এলাকায় যখন দুইটা প্রশাসক থাকবে তখন শাসন করা সহজ হবে। সেখানকার বিশৃঙ্খলা, সেখানকার বিভিন্ন অনিয়ম দ্রুত দমন করা সম্ভব হবে। এই যুক্তিটা তারা প্রশাসনিক ক্ষেত্রে এই যুক্তিটা তারা উপস্থাপন করলেন। আচ্ছা, এরপরে তারা একটা যুক্তি দিল অর্থনৈতিক। আমরা এটাতে 2 নম্বর সে অর্থনৈতিক। তারা বলছে যে এই বাংলা প্রেসিডেন্সি কলকাতা কেন্দ্রিক হওয়ার কারণে শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান এবং যত রকমের উন্নয়ন আছে সব উন্নয়ন কলকাতা কেন্দ্রিক, কলকাতার দিকে হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই উন্নয়নগুলো সেখানে হচ্ছে, পশ্চিমবঙ্গে এই উন্নয়নগুলো হচ্ছে, পূর্ববঙ্গে তেমন কোনো উন্নতি নেই। তো অর্থনৈতিকভাবে যদি উন্নয়ন করতে হয় সেক্ষেত্রে এটাকে ভাগ করতে হবে, বাংলাকে ভাগ করতে হবে। তাহলে অর্থনৈতিকভাবে তারাও যতটুকু বাজেট পাবে, এরাও ততটুকুই বাজেট পাবে। আর যেহেতু একটার নামে চলছে, যেই কারণে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে সেখানে উন্নয়ন হচ্ছে। অপরদিকে এই কলকাতার যে শিল্প প্রতিষ্ঠানগুলো, সেইখানের যে কাঁচামাল তৈরি হয়, এই কাঁচামালগুলো তৈরি হয় পূর্ববঙ্গে, উৎপাদন হয় পূর্ববঙ্গে। তো এইখানের আনা নেওয়ার জন্য রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই। সব কিছু মিলায়ে তারা বলল যে অর্থনৈতিক উন্নয়নের জন্য বঙ্গভঙ্গ একান্ত অপরিহার্য। এই যুক্তি তারা দিল। তো সব কিছুর মূলে যেটা ছিল সেটা হলো এই রাজনৈতিক কারণ। তাদের প্রশাসনিক বলি, তাদের অর্থনৈতিক বলি, অথবা অন্য যাই বলি, তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের উদ্দেশ্য ছিল এই রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিকটা কেমন? রাজনীতিটা পরিচালিত হতো কলকাতা কেন্দ্রিক। অর্থাৎ কলকাতা থেকে নেতৃবৃন্দ কি করত? রাজনীতি পরিচালনা করত। আর সমস্ত ভারতীয়রা কলকাতাকে রাজনৈতিক রাজধানী মনে করে কংগ্রেসের নেতৃত্বে তারা রাজনীতিতে অংশগ্রহণ করত। তো যেহেতু তাদের মূল বিষয় ছিল কলকাতা কেন্দ্রিক, রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল কলকাতা, তো ব্রিটিশরা চিন্তা করলো যে এটাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে পূর্ববঙ্গের লোকেরা কলকাতার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তাদের শক্তি কমে যাবে। এই রাজনৈতিক যে দূরদর্শিতা, রাজনৈতিক যে কূটকৌশল, এই রাজনৈতিক কৌশলটা বাস্তবায়ন করার জন্য পূর্বের যে প্রশাসনিক বা পূর্বের যে অর্থনৈতিক কথাগুলো বললাম, এইগুলো তারা সামনে উপস্থাপন করে। যদিও ওগুলো হলে এদেশের উন্নয়ন হতো, কিন্তু তারা মূলত এদেশের উন্নয়নের জন্য না, তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই বঙ্গভঙ্গ করেছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা বঙ্গভঙ্গের যে অবশিষ্ট অংশ আছে সেটা সম্পর্কে আলোচনা করব। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য এ পর্যন্তই শেষ করছি। তো পরবর্তীতে আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়ালেখার সাথে সম্পৃক্ত থেকো। আল্লাহ হাফেজ।